হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। আজকে আপনাদের সাথে আরও একটা ভ্লগ শেয়ার করছি। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। আজকে আমি সকালের নাস্তা তৈরি করব রুটি আর সুজি। সেই কারণে আমি সুজি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। একটু ঘি দিয়ে ভেজে নিলে স্মেলটা ভালো আসে, খেতে ভালো লাগে। সুজিটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। এখানে দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার সাথে সাথে তারপরে আমি একটু নাড়া দিয়ে দিব, না হলে সুজিটা গোটা হয়ে যেতে পারে। এই জন্য ভালোভাবে নাড়া দিয়ে গোটাটা ভেঙে নিব। তারপরে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটা জাল করব। এই সময় সুজি অনবরত নাড়তে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আমরা যখন সুজিটা ভেজে নিব, ভেজে নিয়ে সুজিটা একটু ঠান্ডা করে নেব। চুলা অফ করে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে যদি তার মধ্যে আমি দুধ চিনি দিয়ে দিই, তাহলে সুজিটা গোটা হয়ে যাবে না। সুজি বাটিতে ঢেলে নিলাম। এদিকে আমি আটা সিদ্ধ করে নিয়েছি। আটাটা একটু নরম হয়েছে। যতই মাখায় হাতের মধ্যে আটাটা লেগে যায়। এই কারণে আমরা যেটা করতে পারি, এরকম নরম আটার মধ্যে আমরা একটু সয়াবিন তেল দিয়ে নিব। সয়াবিন তেল দিয়ে যদি ভালোভাবে মেখে নেই, তাহলে আটাটা মাখানোও ভালো হয় আর রুটিটাও ভালো হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা নতুন সংসার করছেন, তারা বিশেষ করে তারা যখন আটা সিদ্ধ করেন তখন হয়তো নরম হয়ে যায়। এটা সবারই হয়, কখনো নরম হয় কখনো শক্ত হয়। কিন্তু যখন নরম হয়ে যায় তখন আমরা আটা মাখানোর সময় যদি একটু সয়াবিন তেল দিয়ে নিই, তাহলে আটা হাতেও লেগে যায় না, পিঁড়িতেও লেগে যায় না, রুটি বেলতে সুবিধা হয়। আমি আটার মধ্যে তেল দিয়ে মেখে নিয়েছি, সেই জন্য এখন এই আটার ডোটা হাতে লেগে যাচ্ছে না। আর এখন আমি রুটি বানিয়ে নেব। অফ ক্যামেরাতে আমি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি রুটি ভাজতে দেব। রুটিটাও মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। নাস্তা খাওয়ার পরে আমি আজকে রান্নার ভিডিও দেখাবো না। আমি আজকে ব্লেন্ডার পরিষ্কার করে নিব। আমার এই ব্লেন্ডারটা আমি প্রায় 11 বছর ব্যবহার করছি। পানি দিয়েছি, তার মধ্যে আমি 1 চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ ওয়াশিং পাউডার দিয়েছি। এখানে ওয়াশিং পাউডারের পরিবর্তে ভিম লিকুইড দিয়ে নিতে পারেন। ব্লেন্ডারটা ময়লাও হয়েছে। আমি যেভাবে ব্লেন্ডার পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ব্রাশে আমি পেস্ট নিয়ে নিয়েছি। এই পেস্ট দিয়ে আমি ব্লেন্ডারটা পরিষ্কার করব। একটা টুথ ব্রাশের মধ্যে পেস্ট দিয়ে আমি ব্লেন্ডারটার উপরে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে পেস্ট দিয়ে ব্লেন্ডারটা পরিষ্কার করছি, কিন্তু এটা আপনারা যে কোনো ওয়াশিং পাউডার দিয়েও এটা পরিষ্কার করা যায়। মোটরে তো বেশি পানি ব্যবহার করা যায় না, সেই কারণে পেস্ট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একটা সুতি ভেজা কাপড় দিয়ে আমি ভালোভাবে মুছে নেব। যে ব্লেন্ডারের মোটরের উপরে যে কালো এটা আমি ব্রাশ দিয়ে পেস্টটা মেখে নিচ্ছি। এরপরে একটা কটন বাডস দিয়ে আমি এই ভিতরের অংশটা পরিষ্কার করে নেব, কারণ এইসব জায়গায় অনেক ময়লা থাকে, সেখানে ব্রাশ যায় না, পরিষ্কারও করা যায় না ঠিক মতো। তখন কটন বাডস দিয়ে এগুলো পরিষ্কার করলে ময়লাটা উঠে যায়। এখন আমি একটা সুতি কাপড় দিয়ে এই ব্লেন্ডারটা ভালোভাবে মুছে নেব। কাপড়টা আমি ভিজে নিয়েছি, ভিজে পানি চেপে নিয়েছি, তারপরে ভালোভাবে ব্লেন্ডারটা মুছে নিচ্ছি। এই ব্লেন্ডারটা আমি প্রায় 11 থেকে 12 বছর হলো আমি ব্যবহার করছি। এই মোটরটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় যে আমি ওয়াশিং পাউডার আর বেকিং সোডা দিয়ে পানি গরম করে রেখেছিলাম, সেটা একদম ফুটাই নিব না, একটু গরম থাকবে, মানে একটু কষকষা গরম থাকবে। সেই গরমটা আমি এই যে ব্লেন্ডারের যে আমরা মশলা বাটি সেই জারের মধ্যে পানিটা দিয়ে দিলাম। 8-10 মিনিট রেখে দিব এইভাবে। ওইটা ভিজলে তারপরে আমি পরিষ্কার করে নেব। এই যে ব্লেন্ডারের জারে
আমি পানি ঢেলে রেখেছিলাম, সেটা আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এর অপর সাইডে যে ছোট ছোট ছিদ্র থাকে, এর মধ্যে তো ব্রাশ দিয়ে পরিষ্কার করা যায় না। এগুলো আমি গরম পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি। এখন একটা কটন বাডস দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ময়লাগুলি পরিষ্কার করে নিচ্ছি। এর ভিতরে কিন্তু ব্রাশ যায় না, ছোট ব্রাশ হলে যায়, কিন্তু কটন বাডস দিয়ে পরিষ্কার করলে সব জায়গায় ময়লা উঠে যায়। যে ব্লেন্ডারের জারের যে পিছনের অংশ, এগুলো কিন্তু গরম পানি দিয়ে ভিজে নিতে হবে। আসলে যে কোনো জিনিস যত্নে ভালো থাকে, যত্ন করলে সেই জিনিসটা দেখতেও ভালো লাগে, টেকেও অনেক দিন। আর এই ব্লেন্ডারের জারটা যে হলুদ হয়ে গেছে, এটাতে আমরা মশলা ব্লেন্ড করি, আবার বিভিন্ন রকম ভর্তাও ব্লেন্ড করে নিই, এই কারণে হলুদ হয়ে গেছে। আর বললাম, এটা আমি প্রায় 11 থেকে 12 বছর ব্যবহার করছি, এই কারণে মশলা যে ব্লেন্ড করি সেটা হলুদ হয়ে গেছে একটু। এখন আমরা একটু বাইরে যাব, একটা মার্কেটে যাচ্ছি। সেই মার্কেটে সব কিছুই কিনতে পাওয়া যায়, সংসারের টুকিটাকি জিনিস হইতে আপনার 3 পিস হতে শুরু করে এমন কোনো জিনিস নাই যে সেখানে কিনতে পাওয়া যায় না। আমি চলে এসেছি সেই মার্কেটে। ভিউয়ার্স, এই যে 3 পিসগুলো দেখছেন, এগুলো সব 550 টাকা করে এক একটা 3 পিস। কালেকশন অনেক আছে, দেখতেও ভালো লাগছে। এটা হলো মধ্যবিত্তের একটা মার্কেট। এইসব মার্কেটে আসতে হলে একটু সময় নিয়ে আসতে হয়, 2-3 ঘন্টাও লেগে যায়। একটু ঘুরে ঘুরে আপনার পছন্দ মতো জিনিস এখানে কিনতে পারেন। এই 3 পিসগুলি সব 550 টাকা করে, সুতির 3 পিস এগুলি। এই যে 3 পিসটা, এই 3 পিসটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে এত এত কালেকশন আছে, যেটা দেখি সেটাই মনে হচ্ছে যে কিনে ফেলি। এই ভিডিওটা অনেক আগের করা, আমার মেয়ে যখন পরীক্ষা দিচ্ছিল তখনকার এই ভিডিওটা করা। এখন তো এইচএসসি পরীক্ষা বন্ধ আছে, কবে হবে জানি না, এখনও আদৌ হবে কি না তাও বলতে পারছি না। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের দেশটাকে শান্ত করে দাও, আবার যেন সব স্বাভাবিক হয়ে যায়। আসলে এই সময় বাসায় থাকতেও ভালো লাগছে না, অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় নাই, তাই আগে যা ভিডিও করা ছিল সেগুলি আজকে দিলাম। যারা আমরা বাসায় নর্মাল 3 পিস পরে থাকি, সেগুলো এখান থেকে কেনা যায়। এখন যে 3 পিসটা দেখছি, এটা 750 টাকা। আমি যখন দাম করেছিলাম তখন এটা 750 টাকা বলেছিল। এইসব জায়গায় জিনিসপত্র যাচাই করে দামাদামি করে কিনতে হয়। এই সময় বাচ্চারা ঘরে বসে পড়তেও চাচ্ছে না। আজকে এই পরীক্ষা হয়, সেটা বাতিল হয়ে আর একটা পরীক্ষা দেয়, আসলে কোনো পরীক্ষাই হচ্ছে না। এই জন্য আমার মেয়েকে যদি পড়তে বলি, না সে এখন পড়বে না, কবে পরীক্ষা হবে তার ঠিক নাই। এখন যে 3 পিসগুলো দেখছি, এই 3 পিসগুলো দেখতে খুবই ভালো লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে এই 3 পিসটা, হলুদ 3 পিসটা। যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, যারা এই ধরনের 3 পিস কিনতে চান, তারা চলে আসতে পারেন 10 নম্বর হোপ মার্কেটে। এই মার্কেট 11টার দিক থেকে খোলে, সারাদিনই জমজমাট থাকে মার্কেটটা। এখানে মেয়েদের যে বেল বটম প্যান্টগুলি, এগুলিও পাওয়া যায় এখানে। এখন যে টেবিল ক্লথগুলি দেখছেন, এগুলি 1200 টাকা করে দাম বলেছে, দামাদামি করলে একটু কমও হতে পারে। এখন চলে এসেছি একটা দোকানে, এখানে ওয়ালের সাথে চুড়িগুলি এমনভাবে সাজানো আছে, দেখতে খুবই ভালো লাগছিল। এখানে বিভিন্ন কালারের চুড়ি আছে, এই চুড়িগুলি যারা পছন্দ করেন তারা এখান থেকে কিনতে পারেন। আমার সাথে আর এক ভাবি ছিল, আমরা দুজন মিলে এই মার্কেটটা ঘুরেছি। এই দোকানটা ঢুকে আমার মনে হচ্ছে যে এই দোকানটার ডেকোরেশন অনেক সুন্দর, এই কারণেই আমি এখানে ভিডিও করেছি। যারা ড্রেসের সাথে ম্যাচিং করে বিভিন্ন কালারের আংটি পরতে চান, এখানে আংটির কালেকশন অনেক আছে, আপনারা এখান থেকে কিনতে পারেন। এই ধরনের জুয়েলারির প্রতি সব মেয়েদেরই একটু আকর্ষণ থাকে, ভালো লাগে। এই আংটিগুলি কিন্তু আমরা আমাদের প্রিয়জনকে, মানে বান্ধবী বলেন, ছোট বোন বলেন, এদেরকে আমরা গিফট করতে পারি। এই অর্নামেন্টসগুলি যদি কারো ভালো লাগে, আপনারা এখান থেকে কিনতে পারেন। যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে এই অর্নামেন্টসগুলি আমরা পরতে পারি। এখন চলে এসেছি একটা সিরামিকের দোকানে। এখানে বিভিন্ন কালারের প্লেট আছে। যারা ইউটিউবিং করে, যারা এই যে বিভিন্ন খাবার প্লেটিং করে,
এখান থেকে সেগুলো কেনা যায়। এই প্লেটগুলোর মূল্য 150 টাকা, আর এই বাটিটা 400 টাকা করে। এই সিরামিকের কালেকশনগুলো অনেক সুন্দর। এই যে মগগুলো দেখতে পাচ্ছেন, এই মগগুলো 120 টাকা করে। এগুলো আমরা বিভিন্ন জন্মদিনে কাউকে গিফট করতে পারি। এখন যে বাটিটা দেখছি এটা 350 টাকা। যে টিপটটা দেখছি এটা 550 টাকা। হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি একটা পাপোশের দোকানে। কালারফুল পাপোশগুলো দেখতে খুব সুন্দর লাগে। তারপরে এই যে এগুলি টেবিল ম্যাট, এগুলি টেবিলের উপর দিয়ে আপনারা গরম জিনিস রাখতে পারেন। বললাম এই মার্কেটে আসলে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। হাতে সময় নিয়ে আস্তে আস্তে ঘুরে ঘুরে পছন্দ মতো জিনিস কিনতে হয়। এখানে মাটির জিনিসও আছে, কেউ ব্যাংক চাইলে ব্যাংক কিনতে পারেন, ফুলদানি আছে, এখানে অনেক কিছুই আছে যা সাংসারিক কাজে লাগে। এখানে বিভিন্ন মাটির ব্যাংকও আছে, কেউ চাইলে এখান থেকে কিনতে পারেন, দামাদামি করে কিনতে হবে। কেউ যদি গাছ বেশি পছন্দ করেন, এখানে গাছও পাওয়া যায়, বিভিন্ন গাছের ছোট ছোট চারা পাওয়া যায়। আপনার বিভিন্ন ফুলের গাছ, মরিচ গাছ, এই গাছগুলি কেউ পছন্দ করে থাকলে এখান থেকে আপনারা কিনতে পারেন। সবুজ মানেই সুন্দর, সবুজের মধ্যে একটু সাদা ফুল, লাল ফুল থাকলে সেটা আরও দেখতে ভালো লাগে। ঘরের মধ্যে যদি সবুজের একটু ছোঁয়া থাকে তাহলে তার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফুলের গাছ কিনতে পারেন। এখানে বেলি ফুল, জবা ফুল, টাইম ফুল, এই ফুলগুলির গাছ আছে এখানে। এখানে যে জিনিস নেবেন 5 টাকা, সব কিছুই 5 টাকা। ছোট ছোট বাটি, প্লাস্টিকের বাটি হতে শুরু করে অনেক কিছুই আছে এখানে। এখন বাসায় আমি বিকালে একটা নাস্তা তৈরি করব, নকশি পিঠা তৈরি করব। আমি শুধু তৈরি করাটা আজকে দেখাবো। এখানে আমি একটা মোটা রুটি তৈরি করে নিয়েছি, তার উপরে একটু তেল মেখে নিয়েছি। এখন রুটির উপরে আমি একটা বোতলের কর্ক দিয়ে গোল দাগ দিয়ে নিয়েছি। তারপরে একটা খেজুর কাটা দিয়ে আমি উপরে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করা হয়ে গেছে, তার চারপাশ দিয়ে আমি আবারও দাগ দিয়ে নিলাম। তারপরে আবারও একটা গোল দাগ দিয়ে নিলাম। এখন একটা চিমটার সাহায্যে আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আর একটা ডিজাইন তৈরি করে নিলাম। এই ডিজাইনটা হাতেও তৈরি করা যায়, কিন্তু আমি চিমটা দিয়ে করলাম, তাড়াতাড়ি হয়। নকশি পিঠা গ্রাম বাংলার ঐতিহ্য। এটা মূলত নরসিংদী অঞ্চলের পিঠা, কিন্তু এখন বাংলাদেশের সবাই এই পিঠা তৈরি করতে পারে। আমিও একটু একটু চেষ্টা করেছি মাত্র। এখন আমি একটা কাটার দিয়ে চারপাশে ডিজাইন করে নিচ্ছি। কেউ চাইলে এই কাটারটা আপনারা কয়েলের স্ট্যান্ড দিয়েও তৈরি করে নিতে পারেন, অথবা বিভিন্ন ক্যানের উপরে যে পাতলা টিন থাকে সেগুলো দিয়েও আপনারা ওয়াই আকৃতির এই কাটারটা তৈরি করে নিতে পারেন। তারপরে খেজুর কাটা দিয়ে আমি এই ফুলগুলির উপরে একটা করে দাগ দিয়ে নিলাম। পিঠাটা দেখতে খুব সুন্দর লাগছিল। এটা হলো সূর্যমুখী নকশি পিঠা। তারপরে হাত দিয়ে আমি সামনের দিকে চাপ দিয়ে একটু সুন্দর ডিজাইন তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেছে একটা সূর্যমুখী নকশি পিঠা। ভিউয়ার্স, এই নকশি পিঠাটা কেমন হয়েছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।